কিক অফ হবে এবং কিক অফের মাধ্যমে খেলা শুরু করলো শ্রীলঙ্কা। খেলা শুরু হয়ে গেল প্রথমার্ধের খেলা। নিজেদের অর্ধে শ্রীলঙ্কা দলের মাদুসান একটু লম্বা করে বাড়িয়েছিলেন কিন্তু ঠিকভাবে দিতে পারেননি। জামাল ভুঁইয়া হেড করে সামনে বাড়িয়েছিলেন ভিনসেন্ট বিশ্বাসের কাছে। হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস এবং আক্রমণে উঠছে বাংলাদেশ দল। এমিলির কথা আপনারা জানেন যে মালয়েশিয়ার বিরুদ্ধে কিন্তু একাধিক সুযোগ তিনি হেলায় হারিয়েছিলেন, যার কারণে বাংলাদেশ গোল বঞ্চিত ছিল সেই ম্যাচে। আজকে অবশ্য প্রত্যাশা সকলের যে এমিলি নিশ্চয়ই গোলের সেই গোল লাইন ঠিকভাবেই খুঁজে পাবেন। লম্বা থ্রো বক্সের মধ্যে, উদ্দেশ্য সেই জাহিদ হাসান এমিলি, কিন্তু তিনি বল পাননি, হেড করে ক্লিয়ার হয়েছে। শুরুতেই একটা চাপের সৃষ্টি বাংলাদেশ দলের কাছ থেকে। রাইট উইং দিয়ে আক্রমণে যাওয়ার একটা চেষ্টা, দুজন খেলোয়াড় সেখানে তাকে বাধা দিচ্ছেন। এখনো তার নিয়ন্ত্রণের বল ব্যাক পাস করলেন তিনি, কিন্তু সতীর্থ কেউ না থাকায় ঠিক সুযোগে সদ্ব্যবহার করা সম্ভব হলো না। তবে এখনো বল ক্লিয়ার হয়নি। অবশ্য এই মুহূর্তে বল চলে গেছে পার্শ্বিকের বাইরে। থ্রোইন বাংলাদেশ দলের অনুকূল। থ্রো করবেন রায়হান হাসান, 2 নম্বর জাতি করে রাইট উইং ব্যাক হিসেবে খেলছেন তিনি। থ্রোইন বাংলাদেশের অনুকূলে, লম্বা করে থ্রোইন, একেবারে গোলমুখে হেড করার চেষ্টা এমিলির। অবশ্য শেষ পর্যন্ত ক্লিয়ার করেছেন, পুরোপুরি এখনো ক্লিয়ার হয়নি, শেষ পর্যন্ত ক্লিয়ার করলেন এক্ষেত্রে কাভিন্দু ঈশান। 22 বছর বয়স এই কাভিন্দু ঈশানের এবং এয়ারফোর্স দলের হয়ে খেলে থাকেন। বাংলাদেশ দলের অধিনায়ক মামুনুল। জামাল ভুঁইয়া মিডফিল্ডার। জামাল ভুঁইয়ার কথা আপনারা জানেন যে বাংলাদেশ দলের এই জামাল ভুঁইয়া কিন্তু তার ডেনমার্কে জন্ম, ডেনিশ লিগে খেলেছেন এবং বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলছেন। এবারে কিন্তু প্রথমবারের মতো শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে ঘরোয়া লিগে খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন এই জামাল ভুঁইয়া। থ্রোইন শ্রীলঙ্কার অনুকূলে, মাজুসান থ্রো করার জন্য প্রস্তুত, লম্বা করে থ্রো করলেন ডাউন দ্য লাইন। আবার বল চলে গেছে সাইড লাইনের বাইরে। আবারও থ্রোইন ওই শ্রীলঙ্কার অনুকূলে, মাঝরেখা পেরিয়ে। আপনার জামাল ভুঁইয়াকে দেখছেন, 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, খুব পরিশ্রম করে থাকেন, চমৎকার এক খেলোয়াড়, তরুণী জামাল ভুঁইয়া। ডেনমার্কের কোপেনহেগেনে জন্ম জামাল ভুঁইয়ার। পরবর্তীতে জি গ্রুইফ তাকে বাংলাদেশ জাতীয় দলে অন্তর্ভুক্ত করেছিলেন এবং বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয় দলের একজন নিয়মিত ক্যাম্পেইনার এবং ঘরোয়া লিগেও খেলবেন, যে কথা একটু আগে বলছিলাম যে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে এই মৌসুমে, যে মৌসুম সামনেই সেই মৌসুমে তিনি ঘরোয়া লিগেও খেলবেন, এই মর্মে চুক্তিবদ্ধ হয়েছেন। প্রথম কর্নার আদায় করে নিয়েছে শ্রীলঙ্কা। বেশ কয়েকজন খেলোয়াড়, 1 2 3 4 5 জন খেলোয়াড়কে আমরা বক্সের মধ্যে দেখতে পাচ্ছি। ডান পায়ে কিক নেবেন, বাঁকানো শট নেওয়ার কথা। শহীদুল আলম গোলরক্ষক ব্যস্ত, তাকে দেখা যাচ্ছে পোস্টের নিচে প্রস্তুত তিনি। ডান পায়ে কিক নেবেন, কিক নিলেন, বক্সের ভিতরে পাঞ্চ করে ক্লিয়ার হয়েছে। পরবর্তীতে বিপদমুক্ত করা হলো, কিন্তু আরো একটি না, গোল কিক বাংলাদেশ দলের অনুকূলে। গোলরক্ষক শহীদুল আলম সোহেল, 22 বছর বয়স, শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে খেলে থাকেন। তিনি নিজেই কিক নিলেন এবং এক্ষেত্রে ওই রায়হান হাসান, তিনিও শেখ জামালের হয়ে খেলে থাকেন, 20 বছর বয়স। রায়হান হাসানের রাইট উইং ব্যাক পজিশনে খেলছেন। নিজেদের অর্ধে নিজেদের মধ্যে দেওয়া নেওয়া করে খেলছে এই মুহূর্তে বাংলাদেশ দল। মিডফিল্ডার মামুনুল, বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক, শেখ জামাল ধানমন্ডি ক্লাবের অধিনায়ক। আপনারা জানেন যে মামুনুলের নেতৃত্বে গত বছর বাংলাদেশ ভুটানের কিংস কাপে শিরোপা জয় করতে সক্ষম হয়েছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবং এর আগেও আইএফএ শিল্ডে কলকাতায় ফাইনালে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই শেখ জামাল ধানমন্ডি ক্লাব পরাজিত হয়েছিল। মামুনুল সে দলের অধিনায়ক ছিলেন। থ্রোইন বাংলাদেশ দলের অনুকূলে, থ্রো করার জন্য ওখানে এগিয়ে গেছেন ইয়ামিন মুন্না। লম্বা করে থ্রো, একাধিক খেলোয়াড় সেখানে রয়েছেন, আবার হেড হয়েছে। থ্রোইন বাংলাদেশ দলের অনুকূলে। আপনার কোচকে দেখতে পাচ্ছেন, নিকোলা, শ্রীলঙ্কা দলের কোচ। বল পেয়েছেন ওখানে সোহেল রানা, কিছুটা ব্যাকপাস দিলেন জামাল ভুঁইয়ার কাছে। জামাল ভুঁইয়া দিয়েছেন রাইট উইং এর উদ্দেশ্যে 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় জাহিদ হোসেনের উদ্দেশ্যে, তিনি ঠিক মতো রিসিভ করতে পারলেন না, বল চলে গেছে সাইড লাইনের বাইরে। থ্রোইন শ্রীলঙ্কার অনুকূলে। উইঙ্গার জাহিদ হোসেন কিন্তু অত্যন্ত দ্রুতগতি সম্পন্ন খেলোয়াড়। আমরা জানি যে দ্রুত গতিতে তিনি বল নিয়ে প্রতিপক্ষের রক্ষণ বয়ে ঢুকতে সক্ষম। 26 বছর বয়স এই জাহিদ হোসেনের। শেখ রাসেল ক্রীড়া চক্রের হয়ে খেলে থাকেন ঘরোয়া লিগে। বলের
দখল নিয়ে মাঝ মাঠে লড়াই, রাইট উইং দিয়ে এখনো যাওয়ার চেষ্টা, ওখানে তৎপর ঈশান কিছুটা ব্যাক পাস করেছেন, সতীর্থ সুরান্দা আবারও রাইট উইংয়ে সেই ঈশানের উদ্দেশ্যে ইন্টারসেপ্ট করে বল পেয়েছেন এই মুহূর্তে সোহেল রানা, তাকে দেবেন সতীর্থ খেলোয়াড় করছেন, সামনে বাড়ালেন ওভারল্যাপিং লেফট ব্যাক, সামনে বাড়িয়েছেন জাহিদ হাসান এমিলির উদ্দেশ্যে, এমিলি রাখতে পারলেন না, বল চলে গেল সাইড লাইনে বাইরে, থ্রোইন। এমিলি কিন্তু অত্যন্ত অভিজ্ঞ একজন খেলোয়াড়, বাংলাদেশ জাতীয় দলের এ পর্যন্ত এর আগে 56টি আন্তর্জাতিক ম্যাচ খেলে তিনি 13টি গোল করেছেন, ফলে বুঝতেই পারছেন অত্যন্ত অভিজ্ঞ একজন খেলোয়াড় জাহিদ হাসান এমিলি। পিরোজপুরে জন্ম, 2002 সালে ঢাকা ব্রাদার্স ইউনিয়নের হয়ে এই বাংলাদেশের সর্বোচ্চ আসরে খেলা শুরু করেছে। আক্রমণে শ্রীলঙ্কা দল ক্লিয়ার হয়েছে লেফট উইং দিয়ে আক্রমণে বাংলাদেশ দল, কাউন্টার অ্যাটাকে দেখা যাক কি করতে পারে। বল পেয়েছেন মামুনুল, এখন দিয়েছেন লেফট উইংয়ে, আবারও কাটিয়ে ভেতরে ঢোকার চেষ্টা, দুজন খেলোয়াড় সেখানে বাধা দিচ্ছেন। বল পেয়েছেন সোহেল রানা, সোহেল রানা ছোট করে এগিয়ে দিয়েছেন হেমন্ত ভিনসেন্ট, ভিতরে ঢোকার চেষ্টা করছেন তিনি, কিন্তু না, বলের দখল হারালেন তিনি শেষ পর্যন্ত। ক্লিয়ার হয়ে গেল। বল পেয়েছেন ওখানে ঈশান, ঈশান অনেকটা নিচে নেমে এসেছিলেন, এবারে বল পেয়ে গেছেন ওখানে জাহিদ হোসেন, জাহিদ নিজের নিয়ন্ত্রণে বল রেখেছেন, কিন্তু তাকে অবৈধভাবে ধরাশায়ী করা হয়েছে রেফারির নাকের ডগায়, সুতরাং রেফারি ফাউলের নির্দেশ দিয়েছে। রিফনাস পেছন থেকে ট্যাকল করেছিলেন, দেখুন জাহিদ বল নিয়ে যখন ওই ড্রিবল করছিলেন তখন রিফনাস পেছন থেকে যেভাবে ট্যাকল করলেন একেবারেই অবৈধ, যার কারণে রেফারি ফাউলের নির্দেশ দিয়েছিলেন। বাংলাদেশ দল এখনো পর্যন্ত কিন্তু খুব একটা পাসের সংখ্যা বাড়াতে পারছে না, 3-4টে পাসের পরে কিন্তু তাদের বল পজিশন হারিয়ে যাচ্ছে, যে কারণে তাদের আক্রমণে এখনো দানা বাঁধছে না। ইয়ামিন পেয়েছেন, দিয়েছেন স্কোয়ার পাস করে ওখানে জাহিদ হোসেন, রায়হান হোসেনের কাছে, ব্যাক পাস আবারও ইয়ামিনের উদ্দেশ্যে, বল পেয়েছেন অনেকটা নিচে নেমে গিয়ে মামুনুল বাঁদিকে উদ্দেশ্য সেই জাহিদ হোসেন, কিন্তু বল তিনি রাখতে পারলেন না, বল চলে গেল সাইড লাইনের বাইরে। থ্রোইন লাভ করেছে শ্রীলঙ্কা দল, মাদুসান এসছেন থ্রোইন করবার জন্য, মাদুসান একটু লম্বা করেই থ্রোইন করলেন, অবশ্য এখনো কাড়াকাড়ি, শেষ পর্যন্ত অনেকটা উদ্দেশ্যবিহীনভাবে সামনে বাড়িয়েছিলেন, পরবর্তীতে মামুনুল। চমৎকার আক্রমণ হচ্ছে বাংলাদেশ, সোহেল রানা, এখনো সোহেল রানার নিয়ন্ত্রণে দ্রুত গতিতে, এবং তার 4জন খেলোয়াড় কিন্তু সোহেল রানাকে ঘিরে ধরেছেন, সেন্টার করতে পারেন, তবে একটু জোরের সাথে সেন্টার করলেন, যার কারণে এমিলি নাগাল পেলেন না। জাহিদ এখনো বলের নিয়ন্ত্রণ রেখেছেন, কিন্তু জাহিদকে কিন্তু খুব ভালোভাবেই সেখানে পাহারায় রেখেছিলেন ওই ডি সিলভা, যার কারণে বল চলে গেল পার্শ্বরেখার বাইরে। থ্রোইন বাংলাদেশ দলের অনুকূলে। রায়হান হোসেন থ্রো করার জন্য প্রস্তুত। রায়হান হাসান বেশ লম্বা করে থ্রো করবেন, বোঝাই যাচ্ছে তার ইচ্ছা দেখে, বেশ অনেকটা জায়গা নিয়ে তিনি থ্রো করার জন্য দৌড়ে আসছেন। বক্সের মধ্যে ফেলেছেন, হেড করার একটা চেষ্টা, বল পেয়েছিলেন ওখানে সোহেল রানা, তার পায়ের উপরে পড়েছিল, তিনি কিন্তু টোকা দিতে পারেননি, যে কারণে কোনো বিপর্যয় ঘটেনি। আবারও আক্রমণে বাংলাদেশ দল, 7 নম্বর জার্সি পরিহিত জাহিদ হোসেন এবারে কিন্তু শেষ মুহূর্তে ট্যাকল করলেন এবং বলটিকে গোল লাইন অতিক্রম করতে দিলেন, ফলে গোল কিক। আলফাজ ভাই, রায়হান হাসানের যে থ্রোইন আমরা দেখলাম, সেই থ্রোইন দেখে কিন্তু ওই আলমগীর এবং আবুলের কথা মনে পড়ে যায়, তারাও কিন্তু এইভাবে থ্রো করতেন, এবং অ্যাটাকিং থার্ডের এই রিজিয়নে যখন কখনো থ্রোইন পেলেই কিন্তু ওই আলমগীর কিংবা মোহামেডান স্পোর্টিং এ খেলতেন আবুল, তারা থ্রোইন করতেন, এবং প্রতিপক্ষের জন্য কিন্তু খুবই বিপজ্জনক হতো, এবং একটা ভালো সুযোগ তৈরি হতো সেই ধরনের থ্রোইন থেকে। রায়হান ব্যাকপাস করেছেন, গোলরক্ষক শহীদুল আলম, সেখান থেকে বল পেয়েছেন ইয়াসিন খান, বাঁদিকে সোহেল রানার উদ্দেশ্যে এখন দেওয়া হয়েছে, এখন তিনি পেলেন ব্যাকপাস, মামুনুল আরো ব্যাকপাস, বল পেয়েছেন ইয়াসিন খান, খানকে বদল করে রাইট উইংয়ে দেওয়ার চেষ্টা, উদ্দেশ্য ছিল ওখানে জাহিদ হোসেন, কিন্তু হেড করে ক্লিয়ার করলেন ওখানে মাদুসান, বল চলে গেছে সাইড লাইনের বাইরে, থ্রোইন। দর্শকদের একাংশ আপনারা দেখতে পাচ্ছেন, কাজী সালাউদ্দিন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি এবং শেখ জামালের সভাপতি জনাব মনজুর কাদের, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের স্টলওয়ার্ড সবাই। স্কোয়ার পাস, জামাল ভুঁইয়া সামনে বাড়িয়েছেন তিনি, রায়হান স্কোয়ার পাস করে আবারও এই ইয়াসিন খান, 3 নম্বর জার্সি করে খেলছেন ইয়াসিন, সামনে বাড়ালেন মামুনুল, নিজের ভিতরে দেয়া নেয়া, প্রতিপক্ষকে এগিয়ে নিয়ে আসার একটা চেষ্টা, জামাল বল পেয়েছেন, জামাল ভুঁইয়া দিয়েছেন
এবারে কিন্তু ঠিক পাস দেওয়া সম্ভব হলো না, মাঝখান ঠিক ধরতে পারেনি। একটা সুযোগের সৃষ্টি হয়েছে, 1-2 সেন্টার করেছিলেন চমৎকার ভাবে, কিন্তু ঠিক জায়গায় ছিলেন না কেউই। সোহেল রানা তাকাচ্ছিলেন ওখানে এমএলএর দিকে, এমএলএ তাকাচ্ছিলেন সোহেল রানার দিকে, কেউই হেড করতে পারলেন না, বিপদ মুক্ত হলো শ্রীলঙ্কা। একটু জোরের সাথে অবশ্য এই ক্ষেত্রে দিয়েছিলেন এমিলি, যার কারণে কেউ নাগাল পেলেন না। দর্শকরা দেখুন, তারা কিন্তু দারুণ উৎফুল্ল। অন্তত বাংলাদেশ শুরুটা যথেষ্ট ভালোই করেছে বলতে হবে। এখনো গোল না পেলেও খেলার নিয়ন্ত্রণ বাংলাদেশ নিজেদের পায়ে রাখতে সক্ষম হয়েছে। বাংলাদেশের খেলোয়াড়রা শুরু থেকেই প্রতিপক্ষের উপরে চড়াও হওয়ার প্রবণতা, এবং এখনো পর্যন্ত কিন্তু তারা মোটামুটি সফল, এবং নিজেদের পায়ে বেশ লম্বা সময় তারা বল রাখতেও সক্ষম হচ্ছে। নাসির স্টপার ব্যাক, ইয়াসিন খান, মামুনুল কিন্তু বেশ নিচে নেমে আসছেন যখনই প্রয়োজন হচ্ছে, এবং নিচে থেকে খেলা তৈরি করার প্রবণতা মামুনুলের। জাহিদ, এখনো জাহিদের নিয়ন্ত্রণে, বিপদের সম্ভাবনা। জাহিদ দুর্বল কিক নিলেন, এক্ষেত্রে কিন্তু আগুয়ান খেলোয়াড় ছিলেন এমিলিকে না দিয়ে তিনি দুর্বল কিকটি সরাসরি গোলরক্ষক বরাবর নিলেন। জাহিদ হোসেনকে দেখতে পাচ্ছেন। রিপ্লে আপনারা দেখুন, জাহিদ কিন্তু যেভাবে বল পেয়েছিলেন, কাটিয়েও নিয়েছিলেন একজনকে, তারপরে কিন্তু তাড়াহুড়ো করলেন। ঠিক মতো যদি বলটা ওখানে দিতে পারতেন সহজেই, আমার মনে হয় এমিলির কাছে, তা না দিয়ে একটা খুব দুর্বল শট গোল বরাবর দিলেন। গোলরক্ষক যেখানে ছিলেন তাকেই যেন সরাসরি বলটা ঠেলে দিলেন, ঠিক হলো না। একটা সহজ সুযোগ আমার মনে হয় নষ্ট হলো। শ্রীলঙ্কা দলের আক্রমণের চেষ্টা, মাধুসান লম্বা করে বাড়িয়েছিলেন, অবশ্য হেড করে যাত্রা পার্শ্বরেখার বাইরে পাঠালেন। ডি সিলভা এসেছেন থ্রোইন করবার জন্য না, অবশ্য সহকারী রেফারি পতাকা নেড়ে জানালেন যে এক্ষেত্রে বাংলাদেশেরই অনুকূলে থ্রোইনটি। রায়হান হাসান এসেছেন থ্রোইন করবার জন্য, যিনি একটু আগে লম্বা করে থ্রোইন করেছিলেন একেবারে গোলমুখে। লুডভিগ ডি ক্রুইফ, বাংলাদেশ জাতীয় দলের কোচ, হল্যান্ডের এই কোচ বাংলাদেশ জাতীয় দলের জন্য বেশ আগেই নিয়োজিত। মাধুসানের বুটে কিছু সমস্যা হয়েছে, তিনি বুটটি আবার করে নেওয়ার জন্য তাকে রেফারি মাঠের বাইরে যেতে বললেন। মাঠের বাইরে গিয়ে বুট পড়তে হবে। ইতিমধ্যে থ্রো হলো, রায়হান হাসান স্কয়ার পাস, নাসিরুদ্দিন দিয়েছেন ইয়াসিনের কাছে, সেখান থেকে মামুনুল বেশ কিছুটা নিচে নেমে গেছেন বাংলাদেশের খেলোয়াড়রা। মামুনুলের কাছ থেকে একেবারে প্রান্ত বদল করে আবারও সে রায়হানের উদ্দেশ্যে, কিন্তু বল চলে গেল সাইড লাইনে বাইরে। থ্রো ইন শ্রীলঙ্কার অনুকূলে। এখানে কিন্তু আলবাস ভাই একটু জাজমেন্টের ব্যাপার ছিল। রায়হান হাসান ঠিকমতো জাজ করতে পারেননি বলটি কোন বরাবর আসতে পারে, তাহলে আরেকটু গতি বাড়ালেই কিন্তু বলে নাগাল তিনি পেতেন। পরবর্তীতে যখন তিনি গতি বাড়িয়েছিলেন তখন নাগাল পাননি। জামাল ভুঁইয়া আক্রমণে শ্রীলঙ্কা দল এলোমেলো ভাবে সামনে বাড়িয়েছেন, যার কারণে গোলরক্ষক শহীদুল আলম সোহেল তিনি সহজেই বল নিয়ে সামনে বাড়িয়েছেন। বল পেয়েছেন এখানে ঈশান নয়, সেখানে ছিলেন থারুন্দ্র এরাঙ্গা। বল চলে গেছে সাইড লাইনের বাইরে। ইতিমধ্যে অবশ্যই একটি ইনফ্রিঞ্জমেন্টের জন্য ফ্রি কিক দেওয়া হয়েছে শ্রীলঙ্কার অনুকূলে। মাঝরেখার কাছাকাছি জায়গা থেকে কিক নেওয়ার জন্য এগিয়ে গেছেন থারুন্দ্র এরাঙ্গা, 23 নম্বর জার্সি পরে ফেলছেন। বাংলাদেশের রিজার্ভ বেঞ্চ বেশ কিছু চিন্তিত এবং উত্তেজিত। বাংলাদেশের কোচ লুডভিগ ডি ক্রুইফ তাকে দেখলেন। থারিন্দু এরাঙ্গা 23 বছর বয়স, রত্নাম দলের হয়ে শ্রীলঙ্কার ঘরোয়া লিগে খেলে থাকেন। সেই ইরাঙ্গা তিনি কিকটি নিলেন একেবারে লম্বা করে। গোলরক্ষক সোহেল প্রথম চেষ্টায় না পারলেও দ্বিতীয় প্রচেষ্টায় কিন্তু বলটির নিয়ন্ত্রণ নিলেন। ভালোই করেছেন, অবশ্য এমিলি ছাড়া কোনো খেলোয়াড় নেই, কোনো ঝুঁকি নিলেন না এক্ষেত্রে। ইরাঙ্গা চলে গেল গোলরক্ষক সুজান পেরেরার কাছে। শ্রীলঙ্কা দল তারা কিন্তু মরিয়া এই কারণে যে তাদের জয় ভিন্ন কোনো পথ নেই। পক্ষান্তরে বাংলাদেশ দল ড্র করলেই কিন্তু সেমিফাইনাল নিশ্চিত করবে। ইতিমধ্যে এই গ্রুপ থেকে, অর্থাৎ এই গ্রুপ থেকে মালয়েশিয়া দল 2 খেলা দুটিতেই জয়লাভ করে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। আজকের এই ম্যাচের পর নির্ধারণ হবে যে এই গ্রুপে কোন দল রানার্স আপ হিসেবে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। রায়হান হাসান থ্রো করলেন, দিয়েছেন জামাল ভুঁইয়ার কাছে। জামাল ভুঁইয়া কাকে দেবেন দেখার বিষয়, সেন্টার করলেন তিনি, উদ্দেশ্য এমএলই, হেড করেছিলেন এমএলই, কিন্তু ঠিক মতন করতে পারলেন না। বল চলে গেল লক্ষ্যপোস্ট হয়ে বার পোস্টের বাইরে। গোল কিক, গোলরক্ষক সুজান পেরেরা নির্দিষ্ট জায়গায় বল বসাচ্ছেন। শ্রীলঙ্কা দলের গোলরক্ষক কিক নেবেন তিনি নিজেই। ওই যে বলেছি নিউমেরিক্যাল একটা অ্যাডভান্টেজ পাওয়া যায়, 10 জনকে মাঠে পাওয়া যায়, সেই কারণে তিনি নিজেই কিক দিচ্ছেন। বঙ্গবন্ধু গোল্ড কাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট 2015 প্রেজেন্টেড বাই এবি ব্যাংক। গ্রুপ পর্বের ম্যাচ স্বাগতিক বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যে অনুষ্ঠিত হচ্ছে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। চ্যানেল 9
অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে সুপ্রিয় দর্শক এই ম্যাচ সহ সবগুলো ম্যাচ এই টুর্নামেন্টের আপনাদের জন্য সরাসরি সম্প্রচার করছে, একই সাথে ওয়ার্ল্ড ফিডে সম্প্রচার করছে ফক্স টেলিভিশন, এবং যার কল্যাণে সারা পৃথিবীর মানুষ এই বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের খেলাগুলো উপভোগ করার সুযোগ পাচ্ছে। মামুনুল মাঝবৃত্তের মধ্যে ফোর লাইন দেখছেন আপনার, বাংলাদেশ 0 শ্রীলঙ্কা 0। খেলার 15 মিনিট অতিবাহিত হয়েছে, প্রথম 15 মিনিট কিন্তু পেরিয়ে গেছে। এখনো পর্যন্ত দুই দলের ভিতরে পরিষ্কার গোল করার সুযোগ কিন্তু সৃষ্টি করতে পারেনি। ওখানে বল পেয়েছেন হেমন্ত ভিনসেন্ট, তার রয়েছে, দিয়েছেন রাইট উইং এর উদ্দেশ্যে, ওভারল্যাপ করে এগিয়ে এসেছিলেন ওখানে রায়হান হাসান, তিনি পারেননি। পরবর্তীতে বল পেয়েছেন জাহিদ হোসেন, জাহিদ হোসেন নিজের নিয়ন্ত্রণে বল রেখেছিলেন, কিন্তু তাকে ধাক্কা দিয়ে বল চলে গেল সাইড লাইনে বাইরে। থ্রোইন মামুনুলের কাছে বল দিয়েছেন, সেখান থেকে জাহিদ হোসেন নিজের নিয়ন্ত্রণে এখনো রেখেছেন, কাকে দেবেন, কিছুটা ব্যাক পাস করে দিলেন নাসির উদ্দিনের কাছে। নাসির উদ্দিন স্কোয়ার পাস করেছেন ইয়াসিন খানের কাছে, ইয়াসিন খান বাম প্রান্তে লেফট উইং ব্যাকের কাছে। সেখান থেকে বাঁ দিক দিয়ে আক্রমণ করার চেষ্টা, সেন্টার করেছেন তিনি ওই এমএলির উদ্দেশ্যে, বল পেয়েছেন এখানে খেলোয়াড় কিক করেছিলেন, হেড করেছিলেন, হেড দেওয়ার সুযোগ করে দেওয়ার চেষ্টা করেছিলেন হেমন্ত বিজনেসকে, কিন্তু শেষ পর্যন্ত পারেননি। এখনো অবশ্য ক্লিয়ার হয়নি। বল পেয়েছেন জাহিদ হোসেন, ব্যাক পাস করলেন তিনি। রায়হান হাসান আরেকটা এগিয়ে এসেছিলেন, সেখান থেকে আরেকটু ব্যাক পাস জামাল ভুইয়া আবারও ব্যাক পাস করলেন তিনি। এক্ষেত্রে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার একটি চেষ্টা, স্কোয়ার পাস, এবং আক্রমণে উঠছে বাংলাদেশ। আবারও এবারে প্রান্ত বদল করে, এটি ভালো, কিন্তু একবার ডান প্রান্ত দিয়ে একবার বাঁ প্রান্ত দিয়ে আক্রমণ চালানোর চেষ্টা। তবে গোল মুখে বাংলাদেশ যখনই আক্রমণ চালাচ্ছে সবগুলোই সেন্টার থেকে বা ওই এয়ারে আক্রমণ করার একটি চেষ্টা। তবে আরেকটু পরিকল্পিত আক্রমণ, কখনো কখনো গ্রাউন্ডে কখনো এয়ারে, এই কম্বিনেশনের মধ্যে একটু পার্থক্য করলে কিন্তু সেটি লাভের লাভ হতে পারে। আসলে পজিশন ওয়াইজ বাংলাদেশ আমার মনে হয় কিছুটা এগিয়ে, এবং বেশ কিছু পাস কিন্তু বাংলাদেশ করতে সক্ষম হয়েছে। এর আগে আমরা দেখেছি 10-11টা পাস করার পরেও কিন্তু ওই ফাটল ধরাতে পারেননি, চিড় ধরাতে পারেননি শ্রীলঙ্কার ডিফেন্সে। আমার মনে হয় যারা রয়েছেন খেলোয়াড় তারা পুরোভাবে জায়গা তাদেরকে নিতে হবে। থ্রু পাস দেওয়ার একটা চেষ্টা, কিন্তু না, শেষ পর্যন্ত রাখতে পারলেন না হেমন্ত ভিনসেন্ট। ফলো আপ যে রান করার কথা ওখানে জাহিদ হাসান এমিলি, তাও তিনি করেননি। বল চলে গেছে গোলরক্ষক সুজান পেরেরার কাছে। আবার আক্রমণ শ্রীলঙ্কা দলের ডান প্রান্ত দিয়ে, এবং সেন্টার গোলমুখে দুজন খেলোয়াড় সেখানে রয়েছেন, কিন্তু না, তারা কাজের কাজটি করতে পারলেন না। পাল্টা আক্রমণ হচ্ছে বাংলাদেশ দল। জাহিদ কিছুটা নিচে নেমে এসছেন এখন, জাহিদ হোসেন দ্রুতগতি সম্পন্ন খেলোয়াড়। জাহিদ হোসেন আগেই বলেছি, এবং অত্যন্ত কুশলী একজন খেলোয়াড় বাংলাদেশ জাতীয় দলের এই জাহিদ। স্কোয়ার পাস, এবং দলীয় অধিনায়ক মামুনুল কিন্তু প্রয়োজনে নিচে নেমে আসছেন, বারবারই আমরা দেখছি, এবং এবারে কিন্তু মামুনুল ঠিকভাবে ডিস্ট্রিবিউট করতে পারলেন না। পাল্টা আক্রমণে উঠছে শ্রীলঙ্কা দল। রাইট উইং দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা, ওখানে ডিসিলভা তৎপর রয়েছেন, তিনি কাকে দেবেন তার সহযোগিতায় কেউ নেই। বল চলে গেল, শেষ পর্যন্ত কিন্তু ট্যাকল করেছিলেন সাইড লাইনে বাইরে। থ্রো ইন শ্রীলঙ্কার অনুকূলে। হারিন্দু এরাঙ্গা এগিয়ে গেছেন, রাইট উইং ব্যাক। 8 নম্বর জার্সি পরিহিত সঞ্জীবকে দেখলেন আপনারা, তিনি বলের দখলে ছিলেন, তাকে পেছন থেকে ট্যাকল করেছিলেন ওখানে ইয়ামিন মুন্না। মামুনুলকে আমরা দেখতে পাচ্ছি তিনি আপাতত বসে রয়েছেন এখনো, এবং আজকে রেফারি খামিশ মোহাম্মদ আল মারি তিনি এগিয়ে গেছেন। আরো একবার রিপ্লেতে দেখুন মামুনুল এবং সংঘর্ষ, এবং মামুনুল আঘাতপ্রাপ্ত হলেন, এবং ফ্রি কিক লাভ করেছে বাংলাদেশ। আবারও মামুনুলের কাছে বল, ফাউল। শ্রীলঙ্কা 3টি করেছে, বাংলাদেশ কেবলমাত্র 1টি। ইয়াসিন খান দিয়েছেন নাসির উদ্দিনের কাছে। নাসির উদ্দিন কাকে দেবেন, সতীর্থ খেলোয়াড়দের অবস্থান দেখছেন, আবারও ব্যাক পাস করে সেই ইয়াসিন খানের কাছে, সেখান থেকে মামুনুল। মাঠটা বেশ বড় করে খেলা একটা প্রয়াস বা চেষ্টা আমরা দেখতে পাচ্ছি। থ্রু পাস, কিন্তু গোলরক্ষক বরাবর সরাসরি চলে আসলো। বলের গতি বেশ বেশি ছিল, বলের জন্য দৌড়েছিলেন জাহিদ হাসান এমিলি, কিন্তু তিনি বল কাছাকাছি পৌঁছানোর আগেই বল চলে গেছে গোলরক্ষক সুজান পেরেরার দখল। ভালো একটি প্রচেষ্টা ছিল, অবশ্য বলের গতি বেশি ছিল, যার কারণে কিন্তু আক্রমণটি সফল হয়নি। তবে এই ধরনের প্রচেষ্টা কিন্তু নিঃসন্দেহে ভালো, প্রতিপক্ষের রক্ষণ হয়ে যে কোনো সময় চির ধরানো হয়তো এইভাবে সম্ভব হতে পারে। আক্রমণে উঠছে শ্রীলঙ্কা দল, এক্ষেত্রে দেবিন্দা বান্দারা, গোলরক্ষক শহীদুল আলম সোহেল নিয়ন্ত্রণ নিয়েছেন। ছোট্ট করে একটু বিপজ্জনক, একাধিক খেলোয়াড়, দুজন খেলোয়াড় অন্তত শ্রীলঙ্কা দলে সেখানে রয়েছেন, এবং
বরাবর অবশ্য নিজের ভারসাম্য রাখতে পারেননি। এখনো কিন্তু আক্রমণে ওঠার চেষ্টা শ্রীলঙ্কা দল। জামাল ভুঁইয়া বাধা দিচ্ছেন এক্ষেত্রে এবং শেষ পর্যন্ত কিন্তু সফল হলেন রিফনাস। বল চলে যেত সাইড লাইনে বাইরে, থ্রো ইন বাংলাদেশ দলের অনুকূলে। বল পজিশনে ৫৬% বাংলাদেশ, অর্থাৎ বেশ কিছুটা এগিয়ে শ্রীলঙ্কার চাইতে, যে কথা একটু আগে আমরা বলেছি ৪৪% শ্রীলঙ্কা। কিন্তু এগিয়ে থাকলেও এখনো পর্যন্ত কিন্তু পরিষ্কার গোল করার মতন সুযোগ সৃষ্টি করতে পারেনি। নাসিরউদ্দিন দিয়েছেন ইয়াসিন খানের কাছে, সেখান থেকে মামুনুল কাকে দেবেন? রাইট উইং এর উদ্দেশ্যে, সেখানে জাহিদ হোসেন নিয়ন্ত্রণে নিলেন, কিন্তু কাটিয়ে ভেতরে ঢুকতে পারছেন না তিনি। একাধিকবার সেন্টার হয়েছে এবং হেড করলে গোল হতে পারত, কিন্তু হেড করা সম্ভব হয়নি। যা হোক রেখেছেন বল মাঠের ভিতরে, এখনো পাচ্ছে খেলায়। বল পেয়েছেন ওখানে সোহেল রানা, কাটিয়েছেন একজনকে, আবারও সেন্টার হবে, কিন্তু সতীর্থ কেউ মাঝখানে নেই। এবারে দূর থেকে একটা সুযোগ নেওয়ার চেষ্টা, তা হয়নি। ডান পায়ে কিক, এই কিকটি কিন্তু ভালো হলে গোল হওয়া সম্ভব ছিল, কিন্তু জাহিদ হোসেন করলেন কি, বল বা পোস্টার অনেক ওপর দিয়ে পাঠিয়ে দিলেন। ভালো একটি আক্রমণ ছিল বাংলাদেশের, আমরা রিপ্লেতে দেখবো। জাহিদ হোসেনকে দেখতে পাচ্ছেন যে শেষ কিকটি নিয়েছিলেন গোলপোস্ট বরাবর, অবশ্য ক্রসবারের উপর দিয়ে বল চলে যায় মাঠের বাইরে। দেখুন ঠিকভাবে ক্লিয়ার করতে পারেননি, বল জমা পড়েছিল জাহিদ হোসেনের পায়ে এবং তিনি কিকটি নিয়েছিলেন। এটি কিন্তু ঠিকভাবে খুব ভালো একটি কিক হলে পোস্টের মধ্যে রাখতে পারলে গোল পাওয়া সম্ভব হতে পারত। ভালো একটি আক্রমণ ছিল বাংলাদেশ দলের, গোল না হলেও। আবার আক্রমণ বাংলাদেশের, জাহিদ ব্যাকপাস করলেন এক্ষেত্রে রায়হান হাসান, সেন্টার এমিলির উদ্দেশ্যে। এমিলি অবশ্য অফসাইডে, এমিলি আগে থেকে আমরাও দেখছিলাম যে অফসাইডে রয়েছেন। এই বিষয়টিও কিন্তু গুরুত্বপূর্ণ আলফাজ ভাই, আক্রমণের সময় আক্রমণ ভাগের খেলোয়াড়দের খেয়াল রাখতে হবে তিনি অফসাইডে না অন সাইডে। অবশ্যই অফসাইড ট্র্যাপ করা হয় এবং সে ট্র্যাপে পড়ে গেলে তো স্মার্টনেস হলো না। আমার মনে হয় সে ট্র্যাপের বাইরে থাকতে পারাটাই স্মার্টনেস। জামাল এবং মামুনুলের মধ্যে বল দেয়া নেয়া, বল পেয়েছেন ইয়াসিন খান, সেখান থেকে জামাল ভুঁইয়া, এবারে নাসিরউদ্দিনের উদ্দেশ্যে। নাসিরউদ্দিন বাড়িয়েছেন রায়হানের কাছে, রায়হান রাইট উইং ব্যাক হিসেবে গেছেন, অনেকটা এগিয়ে এসছেন, ব্যাক পাস হলো নাসিরউদ্দিন, সেখান থেকে জামাল ভুঁইয়া, আবারও নাসিরউদ্দিন, নিজেদের ভিতরে দেয়া নেয়া হচ্ছে, কিন্তু আক্রমণে আসার মতন তেমন ঠিক দানা বাঁধাতে পারছেন না তারা। মামুনুল দিয়েছেন লেফট উইং ব্যাক, তিনি হলেন ইয়ামিন মুন্না, তার কাছে, সেখান থেকে আবারও মামুনুল, জামাল ভুঁইয়া। মাঝ মাঠের দখলটা নিজেদের কাছে রেখেছেন বাংলাদেশ দল, কিন্তু ঠিক যে কাজটি করলে একটা ভালো আক্রমণ দানা বাঁধতে পারে সেরকম ভাবে কিন্তু বল পাস তারা করতে পারছেন। তারপরে এক্ষেত্রে 16টি পাস নিজেদের মধ্যে খেললেন বাংলাদেশ দলের খেলোয়াড়েরা, এটাও কিন্তু ভালো। নিজেদের মধ্যে 16টি পাস খেললে বলের উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়, তার ফলশ্রুতিতে যখন আক্রমণে আসে তখন কিন্তু কার্যকর আক্রমণ গড়ে ওঠানো সম্ভব। অফসাইড, কিভাবে অফসাইডে ছিলেন সেটি দেখানো হলো এবং অফসাইড কিক নিচ্ছেন ওই 15 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মাদুসান কিক নিলেন, হেড করলেন মামুনুল। মাঝবৃত্তের মধ্যে তাদের অধিনায়ক বল পেয়েছেন সঞ্জীবা, স্কোয়ার পাস, কিন্তু ঠিক কোনো কাজ দিতে পারেননি। বল কেড়ে নিয়েছেন হেমন্ত ভিনসেন্ট, দেখা যাক কাকে দেন। এখনো তার নিয়ন্ত্রণে বল না, ওখানে সোহেল রানার কাছে বল, সোহেল রানা কিন্তু ব্যাক পাস করে জামাল ভুঁইয়া, জামাল ভুঁইয়ার কাছে বল পেয়েছেন জাহিদ হোসেন, দিয়েছেন রায়হানের কাছে, অনেকটা উঠে এসছেন, ওভারল্যাপ করে সেন্টার হবে, কিন্তু ঠিক মতো সেন্টার করতে পারেনি, গায়ে লেগেছে ওখানে। বল পেয়েছেন ডিসিলভার কাছ থেকে, এই মুহূর্তে বল পেলেন রিফনাস, তার কাছ থেকে অবশ্য কেড়ে নিলেন, অবশ্য বিধি বহির্ভূত ভাবে ধাক্কা দিয়েছেন, সে কারণে ফাউল। হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস ট্যাকল করেছিলেন। আবার রিপ্লেতে দেখুন এক্ষেত্রে রিফনাস বল নিয়ে এগিয়ে যাচ্ছিলেন এবং হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস পেছন দিক থেকে ট্যাকেল করলেন, যার কারণে ফাউলের নির্দেশ দিলেন রেফারি। ফ্রি কিক লাভ করলো শ্রীলঙ্কা দল। আবারও এককভাবে এমিলি বল পেয়েছেন, দিলেন আগুয়ান ওই সোহেল রানার কাছে। সোহেল রানা কাকে দেবেন? দিয়েছেন স্কোয়ার পাস করে হেমন্ত ভিনসেন্ট, রাখতে পারলেন না। বল পেয়েছেন জাহিদ হোসেন, রাখতে পারলেন না তিনি, তার কাছ থেকে কেড়ে নিয়েছেন। বল পেয়ে গেলেন ডিসিলভার কাছ থেকে বল পেয়েছেন রিফনাস লেফট উইং এ দেওয়ার চেষ্টা, থ্রু পাস দিয়েছেন, দ্রুত দৌড়াচ্ছেন বলের দখলের জন্য সঞ্জীব, ব্যাকপাস করেছেন ওখানে গোলরক্ষক শহীদুল আলম, ডান পায়ে কিক করে ক্লিয়ার করলেন, বল পেয়েছেন সোহেল রানা। গোল না পেলেও বাংলাদেশ যেহেতু মাঠ বড় করে খেলছে আলফাজ ভাই, যে জিনিসটা আমরা বারবার দেখছি, ডান প্রান্ত বাম প্রান্ত মাঠ বড় করে খেলার কারণে খেলা দেখতে কিন্তু ভালো লাগছে, এবং যারা দর্শক মাঠে বসে খেলা দেখছেন কিংবা চ্যানেল 9-এর পর্দায় যারা খেলা উপভোগ করছেন, সবাই কিন্তু নিঃসন্দেহে উপভোগ একটি ম্যাচ এই মুহূর্তে পরিলক্ষিত হচ্ছে তাদের জন্য। দেখলেন কিভাবে অফসাইড ট্র্যাপে পড়েছিলেন ওখানে জাহিদ হোসেন এমএলই, সে কারণে ফ্রি কিক নেওয়ার জন্য এগিয়ে গেছেন খারিন্দু এরাঙ্গা, রাইট উইং ব্যাকে তিনি খেলছেন। ডান পায়ে কিক নেবেন, লম্বা কিক প্রতিপক্ষ সীমানায়, হেড হলো, রায়হান হেড করেছেন, বল পেয়েছেন এমএলই, হেড করে দিয়েছেন সোহেল রানার কাছে। সোহেল রানা
নিজের বল নিয়ন্ত্রণে নিলে কি হবে? জাহিদ হোসেন এমএলি আহত হয়েছেন, এখানে হলুদ কার্ড দেখলেন প্রথমবারের মতন থারিন্দু এরাঙ্গা, শ্রীলঙ্কার ব্যাক এরাঙ্গা, তিনি হলুদ কার্ড দেখলেন। রিপ্লেতে আরো একবার দেখুন যে কিভাবে ফাউলটি করা হলো, এবং থারিন্দু ইরাঙ্গা এক্ষেত্রে ফাউল করেছিলেন এবং বিপজ্জনকভাবে খেলেছিলেন, যার কারণে রেফারি তাকে হলুদ কার্ড দেখে সতর্ক করলেন। আজকের খেলার প্রথম হলুদ কার্ড থারিন্দু ইরাঙ্গা। 23 বছর বয়স, রত্নাম দলের হয়ে ঘরোয়া লিগে খেলে থাকেন শ্রীলঙ্কার এই থারিন্দু ইরাঙ্গা। সুপ্রিয় দর্শক, বাংলাদেশ ফুটবল ফেডারেশন যে লটারির আয়োজন করেছে, সেই লটারি ড্র হবে আগামী 10 ফেব্রুয়ারি। কোনো অবস্থাতেই কিন্তু ড্রয়ের তারিখ আর পরিবর্তন করা হবে না। 71 টিভি চ্যানেল উক্ত ড্র অনুষ্ঠানটি 10 ফেব্রুয়ারি সকাল 11 ঘটিকা হতে সরাসরি সম্প্রচার করবে। ফুটবলের উন্নয়নে সবাইকে বাফুফের লটারি টিকিট কেনার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। বল দিয়েছেন ওখানে বাম প্রান্তে ইয়ামিন মুন্না, কিছুটা ব্যাক পাস করলেন, বল পেয়েছেন মামুনুল, সোহেল রানার উদ্দেশ্যে ঠেলেছিলেন কিন্তু ইন্টারসেপ্ট হলো, বলের দখল হারিয়েছেন। মাঝ বৃত্তের মধ্যে বল অবশ্য ভিনসেন্ট দিয়েছিলেন জাহিদের উদ্দেশ্যে, সেখান থেকে এমএলি কিন্তু নিয়ন্ত্রণে বল নিতে পারেননি, বল পেয়েছেন এরাঙ্গা কিছুটা এলোমেলো শট মারলেন প্রতিপক্ষের দিকে। নাসির উদ্দিন হেড করে রায়হানকে বল দিয়েছেন, রায়হান ব্যাক পাস করলেন আবার নাসির উদ্দিনের কাছে, নাসির দিয়েছেন জামাল ভুঁইয়া স্কোয়ার পাস করে দিয়েছেন ইয়াসিন খান। এরা সকলেই এক দলে খেলেন, অর্থাৎ ওই ধানমন্ডি শেখ জামাল ধানমন্ডি ক্লাবে। ব্যাক পাস গোলরক্ষকের উদ্দেশ্যে শহীদুল আলম নিজের নিয়ন্ত্রণে বল নিয়েছেন, সামনে এগিয়েছেন নাসির উদ্দিনের কাছ থেকে জামাল ভুঁইয়া একেবারে লেফট উইং এর উদ্দেশ্যে খেলেছিলেন, কিন্তু বল চলে গেল সাইড লাইনে বাইরে। 3 বাংলাদেশের অনুকূল। প্রায় 27 মিনিট খেলা ইতিমধ্যে অতিবাহিত হয়েছে। খেলার ফলাফল বাংলাদেশ 0, শ্রীলঙ্কা 0। প্রিয় দর্শক, আবারও দর্শকদের একাংশ আপনারা দেখতে পাচ্ছেন। আজকে কিন্তু অনেক দর্শক ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ড কাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের স্বাগতিক বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার এই গ্রুপের ম্যাচটি উপভোগ করছে, এবং চ্যানেল 9 সরাসরি এই ম্যাচটি সম্প্রচার করছে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম থেকে অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে। এবং একই সাথে ফক্স টিভির কল্যাণে সারা পৃথিবীর মানুষ এই ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম থেকে এই বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার উপভোগ করছেন। হেমন্ত ভিনসেন্ট ব্যাক পাস করেছেন জামাল ভুঁইয়ার কাছে, জামাল ভুঁইয়া দিয়েছেন আবারও জামাল ভুঁইয়ার কাছে বল। এবারে রাইট উইং দিয়ে আক্রমণে যাওয়ার একটি চেষ্টা শ্রীলঙ্কা দলের, সুরান্দা বান্দারা কিন্তু রাখতে পারলেন না। জামাল ভুঁইয়া বল পেয়ে গেছেন, ব্যাক পাস করলেন তিনি, দিয়েছেন ওখানে ইয়ামিন মুন্নার কাছে, সেখান থেকে মামুনুল কিছুটা নেমে গেছেন, তিনি স্কোয়ার পাস করলেন নাসির উদ্দিনের উদ্দেশ্যে, নাসির উদ্দিনের কাছ থেকে আবারও মামুনুল কিছুটা নিজেদেরকে গঠন করা এবং পাসের সংখ্যা বাড়ানো। বল পেয়েছেন সে জামাল ভুঁইয়া নিজের নিয়ন্ত্রণে রেখেছেন, দিয়েছেন লেফট উইং ব্যাকে ইয়ামিন মুন্না, ব্যাক পাস করে আবারও জামাল ভুঁইয়া, আরো কিছুটা ব্যাক পাস ইয়াসিন খান, মামুনুল মাঝ বৃত্তের মধ্যে দিলেন রাইট উইং এ, উদ্দেশ্য জাহিদ হোসেন, চেষ্টা করেছিলেন জাহিদ হোসেন কিন্তু ঠিক মতন করা হয়নি আমি বলবো, তবু বল পেয়েছেন সোহেল রানা, রাখতে পারলেন না, কর্নার। কাভিন্দু ঈশান তিনি কোনো ঝুঁকি না নিয়েই ওই গোল লাইনের বাইরে পাঠালেন, যার কারণে কর্নার লাভ করলো বাংলাদেশ দল। আবারও দর্শকদের একাংশ দেখুন, দর্শকরা কিন্তু খেলা উপভোগ করছেন, তবে তাদের প্রত্যাশা বাংলাদেশ গোল করে আজকের এই ম্যাচে এগিয়ে যায়। বেশ কিছু দর্শক কিন্তু উপস্থিত হয়েছেন এই খেলা দেখার জন্য। কিক নেওয়ার জন্য এগিয়ে এসছেন মামুনুল, বাপাই কিক নেবেন তিনি, বাপাটাই তার ভালো চলে, বড়ানো শট দিলেন জাহিদের উদ্দেশ্যে, জাহিদ সেন্টার করার চেষ্টা করেছিলেন, আবারও জাহিদ হেড করলেন কিন্তু ক্লিয়ার হয়ে গেল পরিস্থিতি। বল পেয়েছেন এই মুহূর্তে দেবিন্দর বান্দারা থ্রু পাস দিয়েছেন, কিন্তু গোলরক্ষক শহীদুল বেরিয়েছেন, নিজের নিয়ন্ত্রণের বলটিকে নিয়ে নিয়েছেন। নাসির উদ্দিন চৌধুরী স্টপার ব্যাক, এখান থেকে ইয়াসিন খান নিজেদের মধ্যে দেওয়া নেওয়া করে খেলছে বাংলাদেশ যখনই সুযোগ পাচ্ছে, এবং মামুনুল ঠিকভাবে অবশ্য বাড়াতে পারেননি, তাদের তো কোনো খেলোয়াড়কে দিতে পারেনি, বল চলে গেল পার্শ্ব রেখার বাইরে, থ্রোইং শ্রীলঙ্কার অনুকূলে। লম্বা থ্রো হেড করলেন মামুনুল, বল পেয়েছেন ওখানে সোহেল রানা, এখনো তার নিয়ন্ত্রণে, কাকে দেবেন, কাটিয়ে
এই প্রান্ত থেকে ও প্রান্তে যাওয়ার একটা চেষ্টা, বল পেয়ে গেছেন সেক্ষেত্রে রিফনাস, সেখানে অবশ্য ফাউল, ফ্রি কিকের নির্দেশ। মৌখিকভাবে ওখানে সাবধান করে দিলেন সঞ্জীবকে, 8 নম্বর জার্সি পরে তিনি খেলছেন। দুজন খেলোয়াড়, আপনার রিপ্লে দেখুন কিভাবে ফাউলটি করা হয়েছিল। সঞ্জীব এসে মারাত্মকভাবে খেলেছিলেন এবং সেটি আরো ঝুঁকিপূর্ণ হতে পারে সেই বিষয়টি বুঝিয়ে দিলেন রেফারি তাকে। আবারও আক্রমণে বাংলাদেশ, রাইট উইং দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা, জাহিদ হোসেন বলের দখল নেওয়ার চেষ্টা করছেন, এখনো জাহিদ হোসেনের কাছ থেকে কেড়ে নিয়েছেন ডি সিলভা, সামনে বাড়িয়েছেন কিন্তু না, ক্লিয়ার হয়নি। বল পেয়েছেন হেমন্ত ভিনসেন্ট, রাখতে পারলেন না তিনি। ডি সিলভা ব্যাক পাস, অনেকটা ব্যাক পাস, বল পেয়েছেন ওখানে 15 নম্বর মাধুসান। এখনো আছে রায়হান, রায়হান দিয়েছিলেন মামুনুল, সেখান থেকে জামাল ভুঁইয়া, এখন জামাল ভুঁইয়ার নিয়ন্ত্রণে স্কোয়ার পাস, বল পেয়েছেন মামুনুল বাপায় রাইট উইঙ্গে, সেখানে জাহিদ হোসেন একেবারে ফাঁকায়, চমৎকার একটি সেন্টার, কিন্তু হেড করার মতো করে বল দিতে পারলেন না, হেড করে ক্লিয়ার করলেন 17 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সুরেন্দ্রা বান্দারা। আরেকবার নিকোলা কাভাজোভিচকে আপনারা দেখলেন, সার্বিয়ান কোচ শ্রীলঙ্কা দলের। লম্বা করে থ্রো রায়হান হাসানের, গোলমুখে, বিপজ্জনক অবস্থা, কি করলেন এক্ষেত্রে সোহেল রানা। আবারও কর্নার এবং হ্যান্ডবলের জন্য আবেদন জানাচ্ছেন এক্ষেত্রে সোহেল রানা। ভালো সুযোগ তৈরি হয়েছিল এবং এবারে কর্নার লাভ করেছে বাংলাদেশ দল। রিপ্লে দেখুন আপনারা, লম্বা করে থ্রো একেবারে বক্সের মধ্যে, ছোট বক্সের উপরে, ওখানে একাধিক খেলোয়াড় ছিলেন শ্রীলঙ্কার, 3 জন, যেভাবে টোকাটি দিয়েছিলেন গোলের এলাকায় রাখতে পারলেই হয়তো বা গোল হতো। আবারও দেখুন আরো একটি অ্যাঙ্গেল থেকে এই টোকাটি দিলেন কিন্তু ঠিক মতন দিতে পারেননি, গোল এড়িয়ে রাখতে পারলে একটা কিছু হতো। কর্নার থেকে হেড করার জন্য একাধিক খেলোয়াড়, 2 জন খেলোয়াড় সেখানে ইয়াসিন খান এবং এমিলি দুজনে লাফিয়ে উঠেছিলেন, কিন্তু কেউই কিন্তু বলে মাথায় এক করতে পারেনি, যার কারণে বল চলে যায় গোল লাইন অতিক্রম করে। গোল কিক শ্রীলঙ্কার অনুকূলে। এ পর্যন্ত যতগুলো আক্রমণ বাংলাদেশ করেছে ম্যাক্সিমামই ওই সেন্টার থেকে, তবে এখনো কিন্তু গোলমুখ ওপেন করতে পারেনি। 32 মিনিট খেলা ইতিমধ্যেই অতিবাহিত হয়েছে প্রথমার্ধের, বাংলাদেশ 0 শ্রীলঙ্কা 0। আবারও লেফট উইং দিয়ে আক্রমণ আসার একটি চেষ্টা, ইয়ামিন মুন্না উঠে এসেছিলেন কিন্তু বল রাখতে পারলেন না, শেষ পর্যন্ত বল চলে গেছে সাইড লাইনে বাইরে। থ্রো ইন, থ্রো করার জন্য এগিয়ে গেছেন এরাঙ্গা। 61% বল পজিশন বাংলাদেশের অনুকূলে, অর্থাৎ খেলায় কতটা নিয়ন্ত্রণ বাংলাদেশের সেটি আপনারা বুঝতেই পারছেন। এই বল পজিশন থেকে বাংলাদেশ 61% এবং 39% বল পজিশন শ্রীলঙ্কার। তবে এখনো কিন্তু কাজের কাজটি বাংলাদেশ করতে পারেনি, অর্থাৎ গোল মুখ ওপেন করতে পারেনি বাংলাদেশ। রায়হান রাইট উইং দিয়ে ঢুকে পড়ার একটা চেষ্টা, ব্যাক পাস করলেন, ওখানে জামাল ভুঁইয়া কিছুটা নেমে গেছেন তিনি, নিজের নিয়ন্ত্রণে নিয়ে প্রান্ত বদল করে এই প্রান্তে, সেখানে ইয়াসিন খান, সেখান থেকে ইয়ামিন মুন্না, ইয়ামিন মুন্না সামনে বাড়িয়েছেন সোহেল রানা, সোহেল রানা কাটিয়ে ভেতরে ঢুকলেন, কাকে দেবেন ভাবছেন, কাছেই আছেন মামুনুল, তাকে দিলেন, মামুনুল স্কোয়ার পাস করলেন, দিয়েছেন জামাল ভুঁইয়ার কাছে, জামাল ভুঁইয়া কাকে দেবেন, জায়গা নিতে হবে, জায়গা খালি করতে হবে, দিয়েছেন রাইট উইঙ্গে, সেখানে রায়হান নিজের নিয়ন্ত্রণে রেখেছেন, ব্যাক পাস হলো, জাহিদ বল পেয়েছেন, স্কোয়ার পাস মামুনুলের উদ্দেশ্যে, বল পেয়ে গেছেন অবশ্য জামাল ভুঁইয়া, জামাল ভুঁইয়ার কাছ থেকে বাম প্রান্তে তিনি দিয়েছিলেন, উদ্দেশ্য ছিল সোহেল রানা, কিন্তু তিনি বল ধরতে পারলেন না, বল চলে গেল প্রতিপক্ষের দখলে। এরাঙ্গা নিজেদের অর্ধ থেকে শ্রীলঙ্কা দল আস্তে আস্তে উপরে উঠছে, অবশ্য এলোমেলো ভাবে সামনে বাড়িয়েছেন, বল চলে গেল আবারও পার্শ্ব রেখার বাইরে। থ্রোইন এবারে বাংলাদেশের অনুকূলে। বাংলাদেশ দল নিজেদের মধ্যে কিন্তু বেশ লম্বা সময় ধরেই কখনো কখনো দেওয়া নেওয়া করছে, 16টি 17টি পাস নিজেদের মধ্যে আজকে খেলতে সক্ষম হচ্ছে, খেলা তৈরিও করছে, কিন্তু ফিনিশিং এর কোনো ফিনিশিং, চমৎকার ফিনিশিং যেটিকে বলে সেই রকম কিছু আমরা এখনো দেখিনি, যার কারণে এখনো কিন্তু কোনো গোল পায়নি বাংলাদেশ। তবে গোল পাওয়ার মতো পরিস্থিতি কিন্তু একাধিকবার তৈরি করেছিল, সেগুলো কোনোটি থেকে গোল আদায় করে নেওয়া সম্ভব হয়নি। আবারও বল পেলেন মামুনুল, আক্রমণে বাংলাদেশ দল, সেন্টার করলেন তিনি, উদ্দেশ্য জাহিদ হাসান এমএলই, কিন্তু বল চলে গেল সরাসরি গোলরক্ষক সুজান পেরেরার গ্রিপে। লম্বা করে ভলি, প্রতিপক্ষ সীমানায় হেড করার চেষ্টা, বল চলে গেল সাইড লাইনের বাইরে। থ্রোইন জামাল ভুঁইয়া সাধারণত মিডফিল্ডে খেলে থাকেন, আজকে আমরা দেখছি যে তাকে অনেকটা নিচে নেমে খেলতে হচ্ছে, অর্থাৎ ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে খেলছেন জামাল ভুঁইয়া। আবারও রেফারির বাঁশি,
রায়হান হাসানকে দেখতে পাচ্ছেন আপনারা, যিনি অত্যন্ত লম্বা থ্রোইন করতে সক্ষম এবং ওই অ্যাটাকিং থার্ড থেকে বা কর্নার ফ্ল্যাগের কাছাকাছি জায়গা থেকে যখন তিনি থ্রোইন করেন তখন কিন্তু প্রতিপক্ষের জন্য বিপদের কারণ হয়ে ওঠে সেগুলো। লম্বা থ্রো বক্সের মধ্যে কিন্তু হেড করে ক্লিয়ার করেছেন ওখানে ইয়াসিন খান। আবারও বল জামাল ভুঁইয়া হেড করলেন, কিন্তু ক্লিয়ার হয়নি। অনেকটা দূর থেকে বাঁ পায়ে একটি এলোমেলো শটই আমি বলবো রাইট উইং এর দিকে। সোহেল রানা, ইয়ামিন মুন্না বল করছেন। সোহেল রানা কাউন্টার অ্যাটাকে বাংলাদেশ দল কাকে দেবেন? কিছুটা পিছিয়ে নিজের দখল অবশ্য তিনি রেখেছেন, ব্যাক পাস করলেন মামুনুলের কাছে। মামুনুল নিজের নিয়ন্ত্রণে রেখেছেন, সেখান থেকে জামাল ভুঁইয়া, আবারও মামুনুল, সেখান থেকে নাসির উদ্দিন। নিজের বিরুদ্ধে দেয়া নেওয়া বেশ চমৎকার, কিন্তু পুরো ভাগে জায়গা তৈরি করে ঠিক একটা ফাঁকা জায়গা সৃষ্টি করা সেরকম তারা এখনো করতে পারেনি। জামাল ভুঁইয়া স্কোয়ার পাস করলেন, দিয়েছেন ইয়াসিন খানের কাছে। ইয়াসিন খান নিজের নিয়ন্ত্রণে বল নিলেন, কাকে দেবেন তাই ভাবছেন। লম্বা করে থ্রু পাস লেফট উইং এর উদ্দেশ্যে। আগুয়ান খেলোয়াড় ছিলেন ওখানে, 15 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ইয়ামিন মুন্না, তিনি কিন্তু দৌড়ে এসে বল ধরতে পারলেন না, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে। দর্শকদের একাংশ আপনারা দেখতে পাচ্ছেন, প্রচুর দর্শক। অবশ্যই বলতে হবে উপরের টিয়ারটা পুরোপুরি ভরে গেছে বলতে হবে। বাংলাদেশ নিঃসন্দেহে আজকে ভালো খেলছে প্রথমার্ধে অন্তত, তবে 36 মিনিটের খেলা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে, এখনো কোনো পক্ষই গোল করতে পারেনি। জামাল ভুঁইয়ার হেড, আক্রমণে উঠছে আবারও বাংলাদেশ। হেমন্ত ভিনসেন্ট, জাহিদ কিন্তু দ্রুতগতি সম্পন্ন একজন খেলোয়াড় আমরা জানি। এবার কিন্তু ফাউল হবে, নিঃসন্দেহে ফাউল হবে। সহকারী রেফারির কাছেই ছিলেন, পতাকা উত্তোলন করে তিনি ফাউলের সংকেত দিলেন এবং রেফারিও বাঁশি বাজালেন। ফ্রি কিক, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সম্মানিত সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন এবং তার সাথে রয়েছেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সম্মানিত সভাপতি মঞ্জুর কাদের। তারা ভিআইপি গ্যালারিতে বসে আজকের এই ম্যাচ উপভোগ করছেন। ফ্রি কিক নেওয়ার জন্য প্রস্তুত ওখানে মাদুসান। বাঁ পায়ে কিক নিলেন, লম্বা কিক, হেড করে ক্লিয়ার করেছেন রায়হান, কিন্তু বল পেয়েছেন সেখানে এই মুহূর্তে রাইট উইং এর উইঙ্গার জাহিদ হোসেন, কাটিয়ে তার নিয়ন্ত্রণে এখনো রেখেছেন। কাকে দেবেন ভাবছেন। এমএলএর উদ্দেশ্যে দিয়েছেন 1-2 পাস, আবারও জাহিদের উদ্দেশ্যে জাহিদ হোসেন দিয়েছেন লেফট উইকেট। দ্রুত এসছে এবার বাংলাদেশ দল, দেখা যাক কি হয়। সোহেল রানা তার নিয়ন্ত্রণে বল রেখেছেন, ব্যাক পাস করলেন, দিয়েছেন ইয়ামিন মুন্নার কাছে। সেন্টার, কিন্তু বেশ লম্বা সেন্টার হয়ে গেল, ঠিক মাপা সেন্টার যেটা ওই বার পোস্টের বরাবর দিতে হবে সেটা কিন্তু হয়নি। এত চমৎকার একটি আক্রমণ, অথচ তার ফিনিশিং কিন্তু একেবারেই ভালো হলো না। বাংলাদেশ 0, শ্রীলঙ্কা 0। প্রথমার্ধের খেলা এখনো চলছে এবং প্রথমার্ধের খেলায় বাংলাদেশের পরিপূর্ণ প্রাধান্য, গোলের দেখা কিন্তু এখনো বাংলাদেশ পায়নি। জামাল ভুঁইয়া লম্বা একটি ওয়ালি করে ক্লিয়ার করার একটা চেষ্টা। সোহেল রানা এবং এরাঙ্গাই হেড করলেন, আবার পরবর্তীতে হেড হলো মাদুসান, হেড করেছেন, দিয়েছেন রাইট উইং এর উদ্দেশ্যে। বল পেয়ে গেছেন সোহেল রানা, ব্যাক পাস ইয়ামিন মুন্না, সামনে বাড়িয়েছেন সোহেল রানার উদ্দেশ্যে। এরাঙ্গা ক্লিয়ার করলেন, কোন রকম ঝুঁকি না নিয়ে বলকে সাইড লাইনের বাইরে পাঠিয়ে দিলেন। থ্রো ইন বাংলাদেশ দলের অনুকূলে। এরাঙ্গা কিন্তু রাইট উইং ব্যাক পজিশনে আলফাজ ভাই যথেষ্ট ভালো খেলছেন বলতে হবে। একাধিক আক্রমণ এই প্রান্ত থেকে ইয়ামিন মুন্না অথবা সোহেল রানার মাধ্যমে যে আক্রমণগুলো বাংলাদেশ এই লেফট উইং দিয়ে গড়ে তুলছে সেগুলো কিন্তু এই এরাঙ্গার কারণে ব্যর্থ হচ্ছে। লম্বা করে নাসির উদ্দিন দিয়েছেন, আবারও সেই সোহেল রানার উদ্দেশ্যে হেড করে এরাঙ্গা ক্লিয়ার করলেন। এরাঙ্গা নয়, এবার ঈশান, বল চলে গেছে সাইড লাইনের বাইরে। থ্রো ইন বাংলাদেশ দলের অনুকূলে। সোহেল রানা থ্রো করলেন, দিয়েছেন মামুনুলকে, সেখান থেকে বল দিয়েছেন ইয়ামিন মুন্না। স্কোয়ার পাস জাহিদের উদ্দেশ্যে, জাহিদ নিজের নিয়ন্ত্রণে এখনো বল রেখেছেন, সেখান থেকে ইয়ামিন মুন্না, জাহিদ নিজেদের ভিতরে ছোট ছোট করে দেয়া নিয়ে আমরা দেখতে পাচ্ছি। তো 11 নম্বর জার্সি পরিচয় সোহেল রানা সামনে ফেলেছিলেন, এবার গোল করছেন হেমন্ত ভিনসেন্ট। প্রথমার্ধের 38 মিনিটের সময়, 39 মিনিটের সময় বাংলাদেশ 1-0 গোলে এগিয়ে গেছে হেমন্ত ভিনসেন্টের দেয়া গোলে। আমরা রিপ্লে দেখব, দর্শকদের একাংশ আপনারা দেখতে পাচ্ছেন, উল্লসিত দর্শক।
দারুণ একটি পরিকল্পিত আক্রমণ এবং সেই পরিকল্পিত আক্রমণের সফল সমাপ্তি অবশেষে, এবং যে গোলের জন্য এতক্ষণ বাংলাদেশ একের পর এক হন্য হয়ে আক্রমণ চালাচ্ছিল সেই গোলের দেখা কিন্তু শেষ পর্যন্ত পেল বাংলাদেশ। এবং হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, দেখুন রিপ্লে, চমৎকার একটি আক্রমণ ছিল, সংঘবদ্ধ আক্রমণ। এমিলি বুক দিয়ে নামিয়ে হেমন্ত ভিনসেন্ট বিশ্বাসকে বলটি দিয়েছিলেন আগুয়ান হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, কিন্তু একেবারে চমৎকার শটে, এবং পজিশনটা খুব ভালো ছিল, গোলরক্ষক ছিলেন মিডলে, ফলে ফার এন্ডে বা ফার পোস্টে তিনি কিকটি নিয়েছিলেন, গোলরক্ষকের কিছুই করা ছিল না এবং বল জালে জড়িয়ে যায়। 1-0 গোলে এগিয়ে গেল বাংলাদেশ। গোলদাতা হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস। দারুণ মুহূর্ত, দারুণ উত্তেজনা দর্শকদের মধ্যে গ্যালারিতে। বাংলাদেশ 1-0 গোলে এগিয়ে, বল পেয়েছেন ওখানে মামুনুল, কাকে দেবেন, ছোট্ট করে ব্যাক পাস, বল পেয়েছেন ওখানে সোহেল রানা, বলের দখল নিয়ে ফাউল হয়েছে, ফ্রি কিকের নির্দেশ। ফ্রি কিক পেয়েছে অবশ্য 41 মিনিটের সময়, না 39 মিনিটের সময় গোলটি হয়েছে, 39 মিনিটের সময় গোল হয়েছে, এখন 41 মিনিটের খেলা চলছে। এরাঙ্গা কিক নেবেন হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, 19 বছর বয়স, শেখ রাসেল ক্রীড়া চক্রের হয়ে খেলে থাকেন। তিনি গোল করেছেন আজকের এখনো পর্যন্ত একমাত্র গোলদাতা। এবং আমরা জানি যে আগে এমিলি, তিনি 10 নম্বর জার্সি নিয়ে খেলতেন, এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সম্মানিত সভাপতি সাথে অন্যান্য কর্মকর্তা তারাও কিন্তু উৎফুল্ল, দারুণভাবে উপভোগ করছেন। এবং লেফটেন্যান্ট শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সম্মানিত সভাপতি, যেহেতু তার ক্লাবের 8 জন খেলোয়াড় প্রথম একাদশে খেলছেন, নিঃসন্দেহে তিনিও দারুণভাবে উৎফুল্ল। কর্নার লাভ করেছে শ্রীলঙ্কা দল। ডান পায়ে কিক হবে, সুতরাং বাঁকানো একটি শট হবে বোঝা যাচ্ছে। ফেলেছেন ছোট বক্সের উপরে, পাঞ্চ করলেন ওখানে গোলরক্ষক শহীদ, এখনো ক্লিয়ার হয়নি, অনেকটা দূর থেকে আবারও কিক নেওয়ার চেষ্টা। এবারে কিন্তু বাঁ পায়ে বেশ জোরের উপরে কিক, কিন্তু লক্ষ্যভ্রষ্ট শট, বল গোল লাইনের বাইরে। আপনারা আবারও দেখতে পাচ্ছেন মোহাম্মদ সালাউদ্দিনকে, কাজী সালাউদ্দিন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি, মঞ্জুর কাদের সভাপতি ওই ধানমন্ডি শেখ জামাল ক্লাবে। দর্শকদের মধ্যে উল্লসিত বা উল্লাস আপনারা দেখতে পাচ্ছেন। রিপ্লে আপনারা দেখুন, অনেকটা দূর থেকে বাঁ পায়ে কিক নিয়েছিলেন ওখানে মাজুসান, কিন্তু লক্ষ্যভ্রষ্ট শট, বল চলে গেছে বার পোস্টের বাইরে। ভালো একটি প্রচেষ্টা ছিল শ্রীলঙ্কা দলের জন্য, কিন্তু সেই প্রচেষ্টার সফল সমাপ্তি তারা ঘটাতে পারেনি। বাংলাদেশের জন্য আজকে যেটি বড় পাওয়া সেটি হচ্ছে যে দৃষ্টিনন্দন শৈল্পিক ফুটবল কিন্তু আজকে উপহার দিতে সক্ষম হচ্ছে বাংলাদেশ দল। নিজেদের মধ্যে যখনই তারা বল পাচ্ছেন, প্রায় 10টি 12টি 15টি 16টি পাস খেলছেন, যার কারণে প্রতিপক্ষের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সহজ হয়েছে বাংলাদেশ দলের। এবং তারই ধারাবাহিকতায় একের পর এক আক্রমণ এবং অবশেষে গোল হেমন্ত ভিনসেন্টের পা থেকে। রিপ্লে দেখুন কিভাবে ফাউল করেছিলেন এখানে, হেমন্ত ভিনসেন্টই ফাউল করেছিলেন অপর 10 নম্বর সঞ্জীবা, অধিনায়ক শ্রীলঙ্কা দলের, তাকে। বেশ কিছুটা দূর থেকে ফ্রি কিক, বাংলার বাঘ রয়্যাল বেঙ্গল টাইগারের প্রতীকটি বাংলাদেশের পতাকা হাতে উল্লাস কিন্তু করছেন গোলরক্ষক শহীদুল আলম বাংলাদেশ দলের। বার পোস্টের নিচে এই মুহূর্তে বেশ কিছুটা তৎপর, লম্বা করে কিক, হেড করে ক্লিয়ার করার চেষ্টা। এরাঙ্গা 50 বলের উপরে একটি কিক নিয়েছিলেন, কিন্তু সেটাও ক্লিয়ার হয়েছে। কিষান ফাউলের নির্দেশ মাঝ বৃত্তের মধ্যে। আবারও রেফারি এমিলিকে মৌখিকভাবে সতর্ক করলেন। ফ্রি কিক লাভ করেছে শ্রীলঙ্কা দল। এরাঙ্গা কিক নিয়েছেন চমৎকার ভাবে। এবারে কিন্তু বডি ডজ যাকে বলে রাইহান হাসান, এবং বল চলে গেল গোল লাইনের বাইরে। গোল কিক বাংলাদেশ দলের অনুকূলে। ডি সিলভা, অন্যরকম হেয়ার কাট এই ডি সিলভার। 1-0 গোলে এগিয়ে বাংলাদেশ। প্রথমার্ধের খেলা প্রায় শেষের দিকে, আর মিনিট 2-1 মতো খেলা বাকি। লম্বা কিক, হেড করে এরাঙ্গা ক্লিয়ার করলেন। বাংলাদেশ 1-0 গোলে এগিয়ে, মামুনুল এগিয়ে গেছেন, কোন রকম ঝুঁকি না নিয়ে আবারও ক্লিয়ার করলেন। থ্রোইন বাংলাদেশ দলের অনুকূলে, লম্বা করে থ্রো, ঠিক সতীর্থ খেলোয়াড়কে দিতে পারেননি। মামুনুল অবশ্য বল পেয়েছেন এই মুহূর্তে। হেমন্ত ভিনসেন্ট যিনি গোল করেছেন তার কাছে বল,
তাকে ভেতরে ঢোকার চেষ্টা রাখলেন, কিন্তু না, একের পিছনে বোধহয় 2-3 জন বাধা দেওয়ার জন্য ছুটছিলেন, যে কারণে তিনি শেষ পর্যন্ত বল রাখতে পারলেন না। ক্লিয়ার হয়েছে। অবশ্য থ্রো বাংলাদেশ দলের অনুকূলে। থ্রো করার জন্য এগিয়ে এসছেন রায়হান, 2 নম্বর জার্সি পরে খেলছেন, লেফট উইং ব্যাক, অনেকটা ওভারল্যাপ করে এসছেন। থ্রো করবেন তিনি লম্বা, একেবারে বক্সের মধ্যে বোঝাই যাচ্ছে। 1 2 3 4 জন মাত্র বক্সের মধ্যে আছেন। এমএলির উদ্দেশ্যে থ্রো করেছিলেন, কিন্তু ক্লিয়ার হলো। জামাল ভুঁইয়া দিয়েছেন রাইট উইংয়ে, সেখানে জাহিদ সেন্টার করার চেষ্টা, কিন্তু না, গায়ে লেগে বল চলে গেল আবার সাইড লাইন পেরিয়ে। 2 মিনিট অতিরিক্ত সময় খেলা হবে, অর্থাৎ রেগুলেশন 45 মিনিট, ফার্স্ট হাফের যেটা সেটা শেষ হয়েছে অতিরিক্ত সময় 2 মিনিট। আবারও সেই কর্নার ফ্ল্যাগের কাছাকাছি জায়গা থেকে থ্রো ইন, অর্থাৎ রায়হান হাসান থ্রো ইন করবেন। বিপজ্জনক ভাবেই এই থ্রো ইনগুলো আসছে। অবশ্য বক্সের মধ্যে কিন্তু বেশ 4-5 জন খেলোয়াড় ভালো জায়গায় করেছিলেন, তবে কোনো খেলোয়াড় সেখানে ছিল না। জাহিদ, দ্রুতগতি সম্পন্ন খেলোয়াড় জাহিদ। রায়হান হাসান সেন্টার হতে পারে, তবে গড়ানো শট, যার কারণে সহজেই ক্লিয়ার করতে সক্ষম হলেন মাদুসান। বল চলে গেল আবারও পার্শ্ব রেখার বাইরে। থ্রো ইন বাংলাদেশের অনুকূলে। অ্যাডেড টাইম 2 মিনিট, তার প্রথম মিনিট চলছে, অর্থাৎ এই মিনিট পর আরো 1 মিনিটের খেলা রয়েছে। রায়হান হাসান আবারও থ্রো ইন করেছেন, আবারও হেড, এক্ষেত্রে ওই সুন্দরা বান্দারা হেড করে গোল লাইনের বাইরে পাঠালেন, যার কারণে কর্নার লাভ করে বাংলাদেশ দল। জাহিদ হাসান এসছেন কর্নার কিক নেবার জন্য। জাহিদ হোসেন তিনি কর্নার কিক নেবেন। ছোট্ট করে কিক নিয়েছেন, মামুনুলকে দিয়েছেন, সেন্টার করলেন মামুনুল, কিন্তু হেড করে আবারও ক্লিয়ার করছেন সুন্দরা বান্দারা, কিন্তু বল চলে গেছে গোল লাইন অতিক্রম করে। দেখার বিষয় কর্নার হবে কিনা। হ্যাঁ, আবারও কর্নার উল্টো দিক থেকে, এবারে কে কিক নেবেন দেখার বিষয়। জাহিদ হোসেন দৌড়ে আসছেন। 1-0 গোলে বাংলাদেশ দল এগিয়ে। গোলটি করেছেন 39 মিনিটে ওই হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস। আবারও জাহিদ হোসেন এসছেন কর্নার কিক নেবার জন্য। ছোট্ট করে কর্নার কিক নিয়েছিলেন এর আগেরটি, উপর্যুপুরি দ্বিতীয় কর্নার এটি। এবার অবশ্য লম্বা করে কর্নার কিক নেবেন বোঝাই যাচ্ছে, কারণ 6 জন খেলোয়াড় বাংলাদেশ দলের, তারা ওই গোলমুখে, অর্থাৎ পেনাল্টি বক্সের মধ্যে বা পেনাল্টি বক্সের ঠিক শীর্ষবিন্দুতে। একটু উত্তেজনা, যার কারণে রেফারি এগিয়ে এসেছিলেন। জাহিদ হোসেন কর্নার কিক নিয়েছেন একটু জোরের সাথে, অবশ্য জামাল ভুঁইয়া নিজের নিয়ন্ত্রণে নিয়েছেন এবং ব্যাকপাস করবেন হয়তোবা। জামাল ভুঁইয়ার এখনো নিয়ন্ত্রণে, আবারও তিনি সেন্টার করতে পারেন, সেন্টার করেছেন, সরাসরি হেড হতে পারে, কিন্তু ইয়াসিন খান এক্ষেত্রে কিন্তু ঠিকভাবে হেড করতে পারলেন না, সংঘর্ষ গোলরক্ষকের সাথে, এবং যার কারণে ফাউল ফ্রি কিক শ্রীলঙ্কার অনুকূলে। ভালো একটা সুযোগের সৃষ্টি হয়েছিল, ইয়াসিন খান এবং এমএলি দুইজন ওখানে কাছাকাছি ছিলেন, কিন্তু কেউই মাথা ঠেকাতে পারেননি। গোলরক্ষক এগিয়ে গিয়ে একটা ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্যেও কিন্তু গোল প্রতিহত করেছেন, যে কারণে কিছুটা আহত হয়েছেন তিনি, সামান্য আঘাত। আমার মনে হয় তিনি কিন্তু সুস্থ হয়ে উঠবেন, এটাই আমাদের বিশ্বাস। একেবারে প্রথমার্ধের শেষ মুহূর্ত। হ্যাঁ, রেফারি বাঁশি বাজিয়ে দিয়েছেন, প্রথমার্ধ শেষ হয়েছে। প্রথমার্ধের খেলা শেষে বাংলাদেশ 1-0 গোলে এগিয়ে, এবং একটি মাত্র গোল হয়েছে প্রথমার্ধে। 39 মিনিটের সময় গোলটি করেছেন হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস।